আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি নাবিলা হাসান। আগামী বিজয় দিবসের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে কথা বলেন তিনি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন, যত বাধাই আসুক বিচার প্রক্রিয়া শেষ করা হবে, ট্রাইব্যুনালকে কিছু দিয়ে কেনা যাবে না। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এ সময় গুম হওয়া পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিস্ট সরকারের গেল 15 বছরের সব গুম খুনের দ্রুত বিচার দাবি করে। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? খুন গণহত্যার বিচার করতে হবে, সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। যত দ্রুত সম্ভব একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রকৃত রায়কে প্রকাশ করতে পারবে। আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেছে। প্রতিহিংসার জন্য নয়, গণহত্যা সুনির্দিষ্ট অভিযোগেই শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার হচ্ছে। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। জুলাই গণহত্যার বিচার করা ইমানি দায়িত্ব বলে অঙ্গীকার জানান অ্যাটর্নি জেনারেল। সুষ্ঠুভাবে পালন করব ইমানি দায়িত্ব হিসাবে। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না, কেউ এসেই এই বিচার প্রক্রিয়া থেকে সরাতে পারবে না। যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সংস্কারের পাশাপাশি স্থিতিশীলতার জন্য নির্বাচনের বিকল্প নেই জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হচ্ছে এবং বাড়িতে গিয়ে আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি সংস্কার চায়, কিন্তু দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা নয়, এমনই মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে 24-এর অভ্যুত্থানের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। সভায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। দেশের সংকট বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়। এদিকে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে রংপুরের মিঠাপুকুরের সোলাইমান জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। স্বৈরাচার বিদায় নিলেও আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তুষামোদি করছে বলেও মন্তব্য করেন রিজভী। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। বৈষম্যহীন ও ন্যায় বিচারে দেশ করতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন জামাতের আমির শফিকুর রহমান। যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুন্দর দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তারা। ইয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেয়। এতে দেশের ইসলামী দলগুলোর পাশাপাশি অন্যান্য দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। অধিবেশনে ইসলামী দলের নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেয়া যাবে না। গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করে তারা। ঐক্য থাকলে কেউ ফাটল ধরাতে পারবে না। জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তার ফাঁসির কাছে ঝুলানোর দাবি আমরা করতেছি। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী প্রজন্মের জন্য প্রত্যাশার দেশ গড়তে হলে সবাইকে এক থাকতে হবে। আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সোনার বাংলাদেশকে তারা শ্মশানে পরিণত করেছে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না। আকর্ষিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আর বাদল, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের পর্যাপ্ত চিকিৎসা সরকার নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে একটি অভিজাত হোটেলে প্রেরণার গণ অভ্যুত্থান 24 শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ডাক্তার শফিক আরও বলেন, আন্দোলনে আহতরা জাতীয় বীর, তাদেরকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে আহত প্রায় 300 নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমরা সরকারকে তখন বলেছিলাম, যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। শেখ হাসিনার মতো বিশ্বস্ত মিত্রকে হারানোর ঝুঁকি নেবে না ভারত। ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রত্যর্পণে রাজি হলে মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে বলে মনে করছে দিল্লি। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধের ভিত্তিতে প্রত্যর্পণ কার্যকর করার সুযোগ নেই বলে দাবি করা হয় প্রতিবেদনে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। শেখ হাসিনাকে ফেরত দিলে তা ভারতের সঙ্গে অন্যান্য মিত্রদের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি। প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা মনে করেন উপ-আঞ্চলিক স্বার্থ রক্ষায় ভারতকে সহযোগিতা করেছে হাসিনা ও তার সরকার। হাসিনাকে ফেরত দিলে নেতিবাচক বার্তা দিতে পারে মিত্রদের। এছাড়া কৌশলগত জায়গা থেকে বিশ্বস্ত মিত্রকে ত্যাগ করলে ভবিষ্যতে কেউ ভারতের বন্ধু হতে চাইবে না, এমন আশঙ্কাও রয়েছে দিল্লির। এছাড়া দুদেশের প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করার কথা উল্লেখ নেই বলে দাবি গণমাধ্যমটির। সেক্ষেত্রে হাসিনার প্রশ্নেও এ যুক্তি প্রয়োগ করতে পারে ভারত। এদিকে দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 1975 সালে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ চিঠির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র দপ্তর। হাসিনাকে ফেরত দেওয়া ইস্যুতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়,
RTV। চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ৭২ ঘণ্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। সকালে রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তারা। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষমা চান ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। ৭২ ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত, পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব। সম্প্রতি চুরি, ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব বিষয় মাথায় রেখে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ কর্তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ করছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। আজ বিকেল 3:30টায় এই কমিটির সদস্যরা পুনরায় সচিবালয়ের 7 নম্বর ভবন পরিদর্শন করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তদন্তের স্বার্থে এখনই গণমাধ্যমকে কিছু বলতে চাননি তারা। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাময়িক সময়ের জন্য সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ দিলে পূর্বের ন্যায় প্রবেশাধিকার পাবেন বলে উল্লেখ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে প্রতিবাদ সমাবেশ ও আলটিমেটাম দিয়ে চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন প্রশাসন ক্যাডাররা। সরকারকে সহযোগিতার পরিবর্তে কঠিন সময়ে আন্দোলনের ডাক দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাষ্ট্রকে সহযোগিতার জন্য প্রশাসন ক্যাডারদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলছেন, কঠিন সময় প্রশাসন ক্যাডারদের এমন আচরণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বড়দিনের ছুটি ফেলে ঢাকার বিয়াম মিলনায়তনে প্রশাসন ক্যাডারদের এই প্রতিবাদ সভা। এতে সশরীরে ও অনলাইনে যোগ দেন প্রায় সহস্রাধিক প্রশাসনিক কর্মকর্তা। কমিশন প্রধানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন তারা। এমন কোনো সিদ্ধান্ত বা এমন কিছু করতে যাবেন না যেটা আমাদের সমাজে আরো দ্বন্দ্ব তৈরি করবে। দেশ শাসনে যখন অন্তর্বর্তীকালীন সরকার, সবাই যখন সংস্কার নিয়ে চিন্তিত, তখনই প্রশাসন ক্যাডারের সদস্যদের এমন আচরণে মর্মাহত বিশেষজ্ঞরা। কমিশনকে এই মুহূর্তে সরাসরি অবজ্ঞা করা এটা এক ধরনের দায়িত্বশীল আচরণ বলে আমি মনে করি না। প্রশাসন ক্যাডারে দীর্ঘদিন চাকরি করা সাবেক এই সচিব মনে করেন, আপত্তিকর কোনো প্রস্তাবের কথা সামনে আনেনি সংস্কার কমিশন। ডিপার্টমেন্টের যে অভিজ্ঞতাটা উনি এসে পলিসি লেভেলে কাজ করতে লাগাতে পারবেন। আবার উনি 5 বছর মন্ত্রণালয় থেকে পলিসি লেভেলে যে শুনে গেলেন, দেখে গেলেন, সেটা উনি আবার যে ডিপার্টমেন্টে বাস্তবায়ন প্রয়োগ করতে পারবেন। কোনো ক্যাডারেরই এত উষ্ণভাবে, চরমভাবে কোনো কিছু যাওয়াটা সঠিক নয়। এটা নৈতিকতার ব্যাপার, শুধু বিধি লঙ্ঘনের বিষয় না। বিধি লঙ্ঘন তো এক জিনিস, এটা নৈতিকতার ব্যাপার। দেশের ক্লান্তিকালে জনগণের প্রত্যাশিত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে স্থবিরতা বিরাজ করছে নদী বন্দরগুলোতে। ধর্মঘট চলমান থাকায় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিপাকে পড়েছে শ্রমিক ব্যবসায়ীরা। এতে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ।
ফলে উত্তরাঞ্চলে জ্বালানি তেল সংকট দেখা দেয় শঙ্কায় সংশ্লিষ্টরা। এছাড়া চাঁদপুর, বরিশাল, মংলা সহ বিভিন্ন স্থানে নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চাঁদপুরে এমভি আল বাখেরা জাহাজে 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতি দেয়। গত রাত 12টা থেকে নৌযান শ্রমিকদের একটি কর্মবিরতি চলছে, সে কারণে তো আরও আমরা সমস্যার মধ্যে আছি। এই কর্মবিরতির পরে আমাদের সম্পূর্ণই ক্ষতি হচ্ছে। যা মনে করে যে এখানে কয়েকশো শ্রমিক কাজ করে, এ ধরেন আজকে আমাদের পুরোটাই ক্ষতি। এই সব সাধারণ কৃষক যারা খাইতে খায় লেবার, তাদের ক্ষতি প্লাস আমাদের ব্যবসায়িক ক্ষতি। এখন সংস্কার করা না গেলে আর কখনো সংস্কার করা যাবে না, এমন মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সমাধান না রাজনীতি বিকেন্দ্রীকরণ করা উচিত, না হলে 5-10 বছর পর রাজনৈতিক অস্থিরতা আবার ফিরে আসবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ঐক্য বিনষ্ট হয়েছে বলে মনে করে না তার দল। কোনো দ্বন্দ্ব চায় না বিএনপি, তবে বেশি ভালো খুঁজতে গিয়ে যাতে সব নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তার। আর সাংবাদিক নুরুল কবির বলেছেন, উন্নয়ন নয়, পেটে ভাত চায় দেশের মানুষ, আর যেন রক্ত দিতে না হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকে। কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। সেটি হলো পার্বত্য চট্টগ্রাম। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দি আনসার। দি আনসার ইজ বাইক্যামেরাল parliament, and the upper parliament should oversee national election. That should be permanent. অভিযোগ করার কিছু নাই, আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরীর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে ধাক্কা দেয় সেই যাত্রীবাহী বাসের চালক মোহাম্মদ নুরুদ্দিনকে আটক করেছে র্যাব। গেল রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব 10-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। 3টি গাড়িকে ধাক্কা দেয়া ব্যাপারী পরিবহনের বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিন ঘটনার পর পালিয়ে সিদ্ধিরগঞ্জ যান। র্যাব 10-এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক নুরুদ্দিনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হবে। শুক্রবার বেলা 11টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের 4 জন সহ 2টি গাড়ির 6 আরোহী নিহত ও 4 জন আহত হন। টেলিযোগাযোগ খাতে তড়িঘড়ি করে নতুন অবকাঠামো ভাগাভাগি নীতিমালা ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন চূড়ান্ত করতে যাচ্ছে বিটিআরসি। এতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলছেন, নতুন নীতিমালা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেশের বাজারে প্রভাব ফেলার পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারীর সাথে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হননি। আরও জানাচ্ছেন এয়ার বাদল। টেলিযোগাযোগ খাতে নতুন অবকাঠামো ভাগাভাগির নীতিমালা ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন অনুমোদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 29 ডিসেম্বর কমিশন সভায় এটি অনুমোদন চূড়ান্ত হতে পারে। এর আগে 18 ডিসেম্বর সাধারণের মতামতের জন্য বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় গাইডলাইনটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এর খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার বলেন, ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনে ধোঁয়াশা থাকায় বাজারে এক ধরনের অস্থিরতার আশঙ্কা রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন নামে একটি খসড়া প্রস্তাবিত হয়েছে। যদি এক্সিস্টিং যারা আছে তাদের স্বার্থটা যদি ক্ষুণ্ণ হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করবে কিনা অথবা বিদেশি বিনিয়োগ আসবে কিনা সেটা নিয়েও এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়। তো সেটা হয়তো ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে। টেলিযোগাযোগ খাত বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, তাড়াহুড়া না করে আগের গাইডলাইন সংশোধন করে এটিতে এগোনো যেত। এ কারণে অনেকের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের সম্ভাবনা রয়েছে। প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এর যে কথাটা আমরা বলছি, সেই জায়গাটাতে একটু অস্পষ্টতা আছে বলে আমার কাছে মনে হয়। এবং যেহেতু
এখানে আরেকটা বড় পার্ট হচ্ছে ট্রান্সমিশন এবং তার ভিতরে ফাইবার অপটিক কেবল ইনফ্রাস্ট্রাকচার, যেটা যেহেতু আলাদা সেপারেট লাইসেন্স আছে, কাজে ওই গাইডলাইনটার সংশোধনের একটা প্রস্তাব বিটিআরসি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তো ওইটা সমাধান করে তারপর যদি এটা হাত দেওয়া হতো তাহলে জিনিসটা খুব সহজ এবং সুন্দর হতো। এসব বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বাড়ির সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। আর বাদল, RTV, ঢাকা। নড়াইল সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার 2 দিন পর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের বরাত দিয়ে তার সন্তান জানান, স্থানীয় রাজিবুল ও তার কয়েকজন বন্ধু মিলে বাসনা মল্লিককে ধর্ষণ করে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। নড়াইল থেকে মোস্তফা কামালের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নড়াইল সদর উপজেলার মাইসপাড়া ইউনিয়ন পরিষদের নারী মেম্বার বাসনা মল্লিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে তার শরীরে ধর্ষণের আলামত ও পেটে বিষ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, গত 24 ডিসেম্বর সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল পাওনা টাকা দেবার কথা বলে ইউপি সদস্যকে ফোন করেন। এরপর তিনি টাকা নিতে গেলে রাজিবুল সহ কয়েকজন তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী বিষয়টি সবাইকে জানিয়ে দেবার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সেখান থেকে বাড়িতে ফিরে বাসনা মল্লিক অসুস্থ হলে পরদিন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার মা বমি করতেছে, আমি কাছে মা ওঠো না, তোরা ঘুম পড়ে, আমার কিছু হয়নি। আমার মা মানে দুটো কথা বলে গেছে। সে ফোন করে ডেকে এনেছিল রজিবুল দৌলতপুরের আর উসমানের ছেলে, এই কথা বলে বললো যে আরো অনেকে ছিল। বাবা আমি তো আর বলতে পারতেছি না, আমার রাতের পরে মারা গেল। সুষ্ঠু বিচার পাই আমার মা, তাই ছাড়া আমার আর কোনো কিছু চাওয়ার নেই। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক বদলুর রশিদ জানান, বাসনা মল্লিকের শরীরে ধর্ষণের ক্ষত ছিল, পেটে বিষ পাওয়া গেছে, আলামত সংগ্রহ করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানা যাবে। এদিকে বাসনা মল্লিক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসী। প্রকৃতপক্ষে এর সত্য উদ্ঘাটন করে যে প্রকৃতপক্ষে দায়ী বা দোষী শনাক্ত হয়, তদন্ত সাপেক্ষে এদের সঠিক বিচার আমরা আশা করি। অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন, আমরা সেই তদন্ত করতেছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করি। অবহিত করার পরে এলাকায় আমি বাড়িতে আসছিলাম। সাইয়েদ মাহমুদ, RTV। পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী RTV 15তম হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসের সিলেকশন রাউন্ড শেষ হলো। সকালে RTVর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত 400-র অধিক কোরআনের হাফেজ অংশ নেয় সিলেকশন রাউন্ডে। এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান, হাফেজ কারি আব্দুর রায়হান, হাফেজ কারি নুরুজ্জামান সহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রতিযোগী ওস্তাদ ও বিচারক মণ্ডলের অংশগ্রহণে একটি র্যালির আয়োজন করা হয়। গ্লোবাল স্মার্ট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে এলো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো X200, জায়েসের সঙ্গে যৌথভাবে তৈরি এই স্মার্টফোনটিতে রয়েছে উন্নত টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নতুন মাত্রার ফটোগ্রাফির সুবিধা সহ নানা সুবিধা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডায়মেনসিটি 9400 প্রসেসর। দাম ধরা হয়েছে 1,39,999 টাকা। পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে 19 পাকিস্তানি সেনা ও 3 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জানায়, শনিবার পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশের
শের আলী জেলার সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে। এর আগে গেল সপ্তাহে পাকিস্তানে এক সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে 4 জায়গায় বোমা হামলা চালায় পাক বাহিনী। এতে অন্তত 51 জন নিহত হয়। পাকিস্তানের এ হামলার নিন্দা জানিয়ে তালেবান প্রশাসন এক বিবৃতিতে এ হামলার স্পষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর থেকেই দুদেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ভাদেরা জম্মু কাশ্মীরের একটি দর্শনীয় শহর। সাধারণত বছর শেষ হওয়ার আগে তুষারপাত উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। ভারী তুষারপাতে ছেয়ে গেছে পুরো এলাকা। ফলে কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার সময় গরম কাপড় পরিধান করার কথা বলা হয়েছে। দেশের ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল মাঠে গড়াতে বাকি আর মাত্র 2 দিন। জমজমাটে টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটছে ফ্রাঞ্চাইজিগুলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছে প্রায় সব ফ্রাঞ্চাইজি। শুধু ব্যতিক্রম ছিল রংপুর রাইডার্স। নিজের ঘরের মাঠে প্রস্তুতি সারছে সোহান বাহিনী। নাজমুস সাকিবের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে বিপিএল ক্রিকেট। মাঠের লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সকালে অনুশীলন সারে সিলেট স্ট্রাইকার্স। তবে অনুশীলনে ছিলেন না দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েন নড়াইল এক্সপ্রেস। তাই এবারের আসরে তার থাকা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচকে পাওয়ার আশা ছাড়তে চান না সিলেট কোচ। আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। ও যদি খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। এরপর একই ভেন্যুতে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যেখানে সবার নজর ছিল পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির উপর। তামিমের ডাকে সাড়া দিয়ে বিপিএল মাতাতে এসেছেন এই পেসার। অনুশীলন শেষে সাংবাদিকদের জানালেন এমন কথাই। তামিম ভাই আমাকে এই দলে খেলার জন্য কল দিয়েছিল। বাংলাদেশের মানুষ এবং তাদের ক্রিকেটকে ভালোবাসি। আশা করি আমি ভালো পারফর্ম করতে পারবো। এছাড়াও মিরপুর একাডেমিতে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটাল ও দুর্বার রাজশাহী। শুধু ব্যতিক্রম ছিল রংপুর রাইডার্স। বসুন্ধরায় নিজের মাঠেই বিপিএল এর প্রস্তুতি সেরেছে নুরুল হাসান সোহানের দল। নাজমুস সাকিব, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।